সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন শুনবেন প্রতিবন্ধীজনদের জন্য বিশেষ আলোচনা অনুষ্ঠান সমতার কথা। আপনারা শুনছেন রেডিও ঝিনুক ৯৯.২ FM। আপনার কথা বলে এটি সৃজনী বাংলাদেশের একটি মহতী উদ্যোগ। রেডিও ঝিনুক, গণমানুষের কণ্ঠস্বর। সুপ্রিয় শ্রোতা, রেডিও ঝিনুক ৯৯.২ FM এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা শুনছেন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের করণীয় বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান সমতার কথা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর আর্থিক সহযোগিতায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টি কর্তৃক বাস্তবায়িত গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা শীর্ষক প্রকল্পের সৌজন্যে। আজকের আলোচনায় আমরা জানব প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও ক্ষমতায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে। এবং পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে সঞ্চালনায় থাকব আমি মোহাম্মদ মিরাজ হোসেন। বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে সরাসরি শুনতে পাবেন আপনারা রেডিও ঝিনুকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। এছাড়াও আপনারা চাইলেই অনুষ্ঠান লাইভ চলাকালীন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট এবং 01981737080 নম্বরে SMS এর মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, প্রতিবন্ধীজনদের ক্ষমতায়নের জন্য শুধু নীতি বা পরিকল্পনা নয়, প্রয়োজন আমাদের মনোভাবের পরিবর্তন। আসুন শুনে একটি বার্তা যা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে সমান সুযোগ এবং অধিকারও নিশ্চিত করতে। পরিবেশ বদলালে বদলাবে জীবন, প্রতিবন্ধিতা নয়, দক্ষতায় আসুন। আসুন সমান সুযোগ দিয়ে গড়ে তুলি সবার জন্য সমান মর্যাদার বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবন্ধীজনদের অধিকার এবং সুযোগ সম্পর্কে আমাদের চারপাশের মানুষ কি ভাবছে সেটাও কিন্তু আমাদের জানানো জরুরি। তবে আমরা আমাদের মূল আলোচনা পর্বে যাওয়ার আগে চলুন আমরা শুনে আসি কমিউনিটি মানুষের ভাবনা কি। আমাদের ক্যাম্পাসে আসলে র্যাম্প নেই। অনেক অনেক শিক্ষার্থী আছে যারা প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট হয়। প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের সুযোগ দিলে তারা দারুণভাবে কাজ করতে পারবে। অনেক সময় আমরা ধরেই নিই হয়তো তারা দায়িত্ব পালন করতে পারবে না, অথচ তাদের মধ্যে অদম্য ইচ্ছাশক্তি আর মনোযোগ অনেক বেশিই থাকে। যদি আমরা সঠিক প্রশিক্ষণ ও সমান সুযোগ দিই, তারা শুধু নিজেদের জীবন মান উন্নত করবে না, আমাদের কর্মক্ষেত্রে নতুন উদ্যম, সৃজনশীলতা ও বিশ্বস্ততা যোগ করবে আমি মনে করি। আমাদের দেশে যে যানবাহন আছে প্রতিবন্ধী ভাই বোনের দিকে উপযুক্ত না। আমাদের প্রতিবন্ধী ভাই বোনের দিকে কথা মাথায় রেখে সে যানবাহনের একটা পরিবর্তন আনার দরকার। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জনসচেতনতামূলক, বৃদ্ধিমূলক এবং সংশ্লিষ্ট অংশীজনদের করণীয় বিষয়ক বিষয় আলোচনা অনুষ্ঠান সমতার কথা। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিব। শুরুতে আমার সাথে প্রথমে রয়েছেন জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার, শুলকোপা, ঝিনাইদহ। তারপরে আমার সাথে রয়েছেন জনাবা সুরায়া পারভিন শিল্পী, শিক্ষক, ইশারা ভাষা, সরকারি বাক ও শ্রবণ আবাসিক বিদ্যালয়, ঝিনাইদহ। তারপর আমার সাথে রয়েছেন একজন প্রতিবন্ধী মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, মোহাম্মদ সুমন পারভেজ,
বর্তমানে তিনি একটি সংগঠন পরিচালনা করছেন। তিনি এবং প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একতা উন্নয়ন সংগঠন ঝিনাইদহতে। সুপ্রিয় শ্রোতা, এবার আমরা চলে যাব আমাদের মূল আলোচনার বিষয়ে এবং শুরুতে আমরা যাব আমাদের অতিথির কাছে এবং তার কাছে আমরা আসলে জানতে চাইব যে শুরুতে আমি যেতে যাচ্ছি আমাদের সমাজসেবা অফিসার। আপনার কাছে আসলে জানতে চাই যে আপনারা তো প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে আপনার কাছে এখন আমরা জানতে চাই যে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে বর্তমান সময়ে রাষ্ট্র কি ধরনের উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। বর্তমানে সরকার প্রতিবন্ধীদের ক্ষেত্রে যুগান্তকারী প্রথম পদক্ষেপ নিয়েছে 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়ন করার মাধ্যমে। এখানে 12 ধরনের প্রতিবন্ধীর কথা বলা আছে, আপনারা সবাই জানেন। তবে মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে প্রতিবন্ধী মানেই হয়তো একটা পা কাটা, না হয় 2 চোখ না থাকা, কিন্তু সরকার এই আইনের মাধ্যমে মৃদু প্রতিবন্ধী বলতে একটা প্রতিবন্ধীর কথা বলছে, যে যার এক আঙুল কাটা, সেই আঙুল কাটার জন্য যদি তার দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত হয় তাহলে সে প্রতিবন্ধী ব্যক্তির আওতায় হবে। আর প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আপনি দেখেন কোটার ব্যবস্থা করছে সরকারি চাকরিতে 1% কোটার। প্রতিবন্ধী কার্ড যে কোনো হাসপাতালে শো করলে তার চিকিৎসা খরচ 50% লেস করে এবং কোনো কোনো ক্ষেত্রে বিশেষ সুপারিশ করলে দরিদ্র হলে 100%ও লেস করে। এবং বাস ভাড়া, ট্রেন ভাড়ার ক্ষেত্রে প্রতিবন্ধী আমাদের সুবর্ণ নাগরিক কার্ড বলি আমরা, এই সুবর্ণ নাগরিক কার্ডটা যদি শো করা হয় এবং তার ভোটার আইডি কার্ডটা শো করলে ট্রেন ভাড়া তাকে হাফ করে দেয়, আর কি অর্ধেক করে দেয়। এই নাগরিক সুবিধাগুলো বর্তমানে আমাদের অফিস থেকে এবং সরকারিভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রচলন আছে। ধন্যবাদ। খুবই চমৎকার, আমরা অনেক চমৎকার তথ্য কিন্তু জানতে পারলাম। শ্রোতা, আপনারা কিন্তু এই মুহূর্তে জানতে পেরেছেন আসলে বর্তমানে একজন প্রতিবন্ধী ব্যক্তিদের সরকার কিভাবে সহায়তা করছে। আমি আপনার কাছে আরো একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আসলে স্থানীয় পর্যায়ে আপনারা তো বিভিন্ন রুরাল পর্যায়ে কাজ করেন, যেহেতু আপনি শৈলকুপাতে আছেন, তো সেখানে আসলে স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য সেবা দিতে গিয়ে সবচেয়ে বড় মানে আপনার কাজের ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা হিসেবে আসলে কোন কোন বিষয়গুলো আছে সে সম্পর্কে যদি একটু জানাতেন। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমরা যখন প্রতিবন্ধীর বরাদ্দ আসার পরে যখন বাছাই করার সময় ইউনিয়ন কমিটি আছে, ইউনিয়ন কমিটির সভাপতি থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্বভাবতইভাবে প্রাথমিক তালিকা ইউনিয়ন পরিষদ থেকে আসে। ইউনিয়ন পরিষদ থেকে যখন প্রণয়ন হয় রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে মৃদু প্রতিবন্ধীগুলো দেখা যাচ্ছে যে সুপারিশে আসে, অথচ অনেক তীব্র প্রতিবন্ধী বাদ পড়ে যায়। এক্ষেত্রে আমরা একটা তীব্র সংকটের মুখে পড়ি, কারণ আমাদের প্রায়োরিটি দিতে হয় তীব্র এবং মাঝারি প্রতিবন্ধীদেরকে আগে ভাতার আওতায় নিয়ে আসতে হবে। এছাড়াও আরেকটা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, প্রতিবন্ধী জরিপ যখন আমরা করাই আমরা এবং এই উপজেলা পর্যায়ে টিএইচওর একজন প্রতিনিধি, তখন আমাদের বিভিন্ন পলিটিক্যাল বা পেশার আসে বা বিভিন্ন পেশার আসে, দেখা যাচ্ছে প্রতিবন্ধী নয় এমন ব্যক্তিকে প্রতিবন্ধী অন্তর্ভুক্ত করার জন্য। আর আরও একটা প্রবলেম আসে, জটিল প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা এখন আমার ম্যাক্সিমাম প্রতিবন্ধীরাই হচ্ছে নিরক্ষর, তারা জিটুপির মাধ্যমে গভর্নমেন্ট টু পাবলিক ইএফটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের মোবাইলে 3 মাস পর পর টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু প্রতারক চক্ররা তাদেরকে প্রলোভন দেখিয়ে বা আমাদের সমাজসেবা অধিদপ্তরের পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ওটিপি হাঁকিয়ে নিয়ে এই টাকাগুলো হ্যাকিং করে নিচ্ছে। এটা খুবই মারাত্মক এবং এরা না বুঝে সহজ সরলভাবে ওটিপি দিয়ে দেওয়ার সাথে সাথে টাকা হ্যাকিং হয়ে যাচ্ছে। তা জনগণের জন্য একটা সুন্দর মেসেজ দিতে চাই আপনাদের জন্য, যে আমরা অনেক চেষ্টার পরে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তরের সিনিয়র স্যারদের অনেক প্রচেষ্টায় অর্থ মন্ত্রণালয় থেকে সম্প্রতি একটা পরিপত্র হয়েছে। এই অর্থ বছর থেকে অর্থাৎ এই বছরের জুলাই মাস থেকে ভাতাভোগী যেই মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিতে চাই অথবা যেই ব্যাংকে টাকা নিতে চাই সেই ব্যাংকে টাকা নিতে পারবে। আগে যেমন একটা ভাগ ছিল, যেমন আমি উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে শৈলকুপাতে আছি, শৈলকুপা টোটাল নগদের মাধ্যমে পেমেন্ট হতো। তারপরে ঝিনাইদহ জেলাটা নগদের মাধ্যমে, কোনো কোনো জেলা বিকাশের মাধ্যমে। এই নগদ বিকাশে প্রচুর হ্যাকিং হচ্ছে, যে কারণে আমার একজন প্রতিবন্ধী বাড়িতে থেকে তার দোরগোড়ায় সে নিশ্চিন্তভাবে
সুনিশ্চিতভাবে তার পেমেন্টটা কিভাবে পাবে, এই জন্য তার পছন্দ অনুযায়ী সে ব্যাংক সিলেক্ট করতে পারবে, মোবাইল কোম্পানি সিলেক্ট করতে পারবে। সে এসে আমাদের অফিসে আবেদন করবে যে আমি বিকাশে নিতে চাই বা রকেটে নিতে চাই। রকেটে হ্যাকিং কম, তুলনামূলকভাবে রকেটে হ্যাকিং ইতিহাস কম, আবার বিকাশেও কম, নগদে বেশি, যে কারণে নগদটা আমরা চেষ্টা করতেছি অ্যাভয়েড করার জন্য। কারোর কোনো প্রতিবন্ধীর বাসার পাশে যদি সোনালী ব্যাংক থাকে, সে যদি সোনালী ব্যাংকে নিতে চাই তাহলে সোনালী ব্যাংকে নেওয়ার জন্য আবেদন করবে। কারোর বাসায় পাশে যদি জনতা ব্যাংক থাকে, জনতা ব্যাংকের জন্য আবেদন করবে। এটা একটা মাইল ফলক হয়ে থাকবে যে এটা চালু হলে 100% চালু হলে, আমরা কার্যক্রমটা চালু করতে পারলে মাইল ফলক হয়ে থাকবে যে হ্যাকিংয়ের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো আমরা, ইনশাল্লাহ আশা করতেছি। না, এছাড়া তেমন প্রতিবন্ধকতা বর্তমানে নাই, তবে হ্যাকিংটা এবং পলিটিক্যাল ইন্টারভেনশনটা আমাদের মানে রাজনৈতিক হস্তক্ষেপটা সেক্ষেত্রে খুবই বেশি বাধাগ্রস্ত হই। বিশেষ করে এখন শত শত অপ্রতিবন্ধী আসে, অপ্রতিবন্ধী যারা প্রতিবন্ধী নয়, দেখা যাচ্ছে কথা বলতে পারে, আমাদের সাথে এসে সামনে এসে কথা বলার ভান করে, কানে শুনতে পারে কিন্তু না শোনার ভান করে, একটা ভুয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসে এই ক্লিনিক থেকে টাকা দিয়ে মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে যে ডাক্তার দেশে আপনারা কেন দেবেন না। এজন্য আমাদের প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইনের অনুযায়ী বলা আছে যে সরকারি হাসপাতালে বিশেষায়িত ডাক্তার, অর্থাৎ কানের সমস্যা হলে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার, এবং অবশ্যই সরকারি হাসপাতালের ওই 5 টাকার প্যাডে তার স্বাক্ষর সহ তার যে কানে শোনে না এটার বিবরণ সব লেখা থাকবে এবং ওই ডাক্তারের স্বাক্ষরশীল থাকবে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন ডাক্তাররা, আমাদের সম্মানিত ডাক্তাররা, ওনারা খুবই হেল্পফুল, ওনারা কিন্তু সরকারি প্যাডে ভুলভাল কখনো লেখে না। আর বেসরকারি একটা প্যাডে প্রত্যয়ন যে কোনো ডাক্তারের তৈরি করে নিয়ে জাল করে নিয়ে এসে দিচ্ছে, এটা আমরা আসলে এখন গ্রান্ট করি না। এখন আমাদের সব উপজেলা পর্যায় থেকে তৎপর সব অফিসাররা মোটামুটি ভালোভাবে এটার প্রতিহত করার জন্য চেষ্টা করতেছে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা খুব চমৎকার কয়েকটি বিষয় কিন্তু জানতে পারলাম যে আসলে মানুষ কত রকম কত কিছু আছে আর কি। তবে আপনারা কিন্তু শ্রোতা, আপনারা কিন্তু জানতে পারলেন যে যারা এখনো শুনছেন এই মুহূর্তে এবং আপনারা যারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন, তাদেরকে উনি যে কথাটি বললেন আমি সেটা আবার একটু আপনাদের সাথে যুক্ত করতে চাচ্ছি যে আসলে এখন ওটিপি কোনো সময় আপনার যে কোনো কিছুর ওটিপি আসলে কোনো সময় কোনো কেউ জানতে চাইবে না, তো এটা কোনো সময় শেয়ার করা উচিত না। এটা আশা করি আপনারা সচেতন হবেন। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ শরীফুদ্দিন স্যারকে, আমাদের চমৎকার কিছু তথ্য দিলেন। আমি এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথি হিসেবে যিনি আছেন, আমাদের সুরাইয়া পারভিন শিল্পী আপা। আমি আসলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি নিজেও একজন শিক্ষিকা হিসেবে কাজ করছেন আমাদের ঝিনাইদহের বাক শ্রবণ আবাসিক বিদ্যালয়ে। তো আপনার কাছে আমরা জানতে চাওয়া যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং ক্ষমতা নিশ্চিত করতে বর্তমানে আসলে না, দুঃখিত আমি আবার বলেছি, আমি আপনার কাছে জানতে চাওয়া যে আপনি একজন মানে নারী প্রতিবন্ধীদের ক্ষেত্রে আসলে আপনারা তো এই স্কুলে থাকেন, তো সেখানে নারী এবং পুরুষ অথবা শিশু মানে সব শ্রেণীর মানুষই আছে, তো সেখানে আসলে নারী প্রতিবন্ধীদের ক্ষেত্রে কি আলাদা চ্যালেঞ্জ রয়েছে আপনি ফেস করেন, সেই বিষয়টা যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিবন্ধী মানুষের সাথে কাজ করতে আমার অনেক বছর, প্রায় 25 বছর ধরে আমি এদের সাথে কাজ করি। তো আমি একটা বিষয় খুব ভালো করে দেখেছি যে প্রতিবন্ধী একটা পরিবারে যখন প্রতিবন্ধী শিশুর জন্ম হয় তখনই কিন্তু শিশুটার প্রথম চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হয়ে যায় জন্মের পরেই। আর সেক্ষেত্রে নারী যদি হয় তখন মনে হয় চ্যালেঞ্জটা আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রথমটা হলো পরিবার থেকেই, তার কিন্তু সমস্যাটা শুরু হয় পরিবার থেকেই। পরিবার, তারপরে যে সমাজ, তারপরে তো রাষ্ট্র। তো এই তিনটা ক্ষেত্রেই কিন্তু সে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তো পরিবার থেকে যে চ্যালেঞ্জটা সে প্রথম ফেস করে সেটা হলো যে সে শিক্ষা বলেন, তার পরিবারের যে অধিকার, পরিবারের যে ছেলেমেয়ের যে সমতায়নের যে অধিকার, সব জায়গায় কিন্তু সে মানে পিছিয়ে থাকে। যেমন একটা মেয়ে শিশু এবং একটা ছেলে শিশু যখন একই সাথে বড় হচ্ছে, যখন তাদের এডুকেশনের প্রয়োজনটা হচ্ছে, তখন কিন্তু সে ছেলেটাকে ভর্তি করছে কিন্তু মেয়েটাকে ভর্তি করবে না, কারণ সে প্রতিবন্ধী। কারণ প্রতিবন্ধী মানুষ একেতেই বোঝা, তারপর প্রতিবন্ধী হয়ে তার পিছনে টাকা খরচ করবে, এটা তো ডাবল বোঝা হয়ে যাবে তার জন্য, ফ্যামিলির জন্য বিশেষ করে। তো এই সম্মুখীন কিন্তু সে শুরুর থেকেই হচ্ছে, একদম পরিবার থেকে। খাবারের ক্ষেত্রেও যেমন হচ্ছে, তার শিক্ষার ক্ষেত্রে হচ্ছে, তার চিকিৎসার ক্ষেত্রেও হচ্ছে। ইভেন সে যখন বড় হচ্ছে, যখন সে সম্পদের মালিকানা যাবে, তখনও কিন্তু সে যে বৈষম্যের শিকার হয় এবং সেখানেও কিন্তু সে বাধার সম্মুখীন হয়। এবং এইগুলা ফেস করেই কিন্তু যদি কোনো মেয়ে একবার বের হতে পারে, তখন সে তার
লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি মনে করি। তো এই বাধাগুলো আসলে পেরিয়ে আসা একটা মেয়ের জন্য অনেক কঠিন, এই চ্যালেঞ্জটা আসলে অতিক্রম করে আসা অনেক কঠিন। অসংখ্য ধন্যবাদ, আপনারা খুব চমৎকার বলেছেন। আসলে কিন্তু আমরা কিন্তু এটা দেখি হরহামেশাই যে আপনি যেটা বললেন। তবে আমাদের বেশ কিছু কিন্তু ঝিনাইদহতে বেশ কয়েকটা স্কুল কিন্তু গড়ে উঠেছে, অটিস্টিক স্কুল, বাচ্চাদের জন্মদিন। আমাদের সরকারিভাবেও কিন্তু বেশ কয়েকটা স্কুল আছে যে তারা এখন মানুষ চাইলে কিন্তু সেখানে মানে বিনামূল্যে সম্ভবত যে পড়াশোনা করাতে পারে, এমন মনে হয় ব্যবস্থা হয়েছে ঝিনাইদহতে কয়েকটা। আপনি কোনো আইডিয়া আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঝিনাইদহে স্কুল আছে, যেমন আমাদের সরকারিভাবে আমাদের সমাজসেবার যে স্কুলটা আছে বাকশ্রবণদের জন্য, এটা কিন্তু ক্যাটাগরি আলাদা, শুধু বাকশ্রবণ। তারপরে মৌসুমিয়া বুদ্ধি বিকাশ কেন্দ্র, ওটা শুধুমাত্র অটিস্টিকদের জন্য। দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলটা আসলে কোথায়? বুদ্ধি প্রতিবন্ধীদের স্কুলটা আসলে কোথায়? যারা ডিলে ডেভেলপমেন্ট হচ্ছে তাদের স্কুলটা আসলে কোথায়? প্রতিবন্ধী তো স্যার বললেন 12 ক্যাটাগরি প্রতিবন্ধী, তো 12 ক্যাটাগরি প্রতিবন্ধীদের জন্য কি আসলে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে সাধারণ যে শিক্ষা ব্যবস্থা মেইনস্ট্রিমে যারা যাচ্ছে তারা কিন্তু শারীরিক প্রতিবন্ধীদের জন্য আমাদের যে কারিকুলাম আছে সেটা তারা কভার করতে পারবে, এখানে সমস্যা হচ্ছে না। কিন্তু যাদের জন্য এক্সট্রা কিছু দরকার তাদের জন্য আসলে বিশেষায়িত স্কুলের অপরতুল। আমি বলবো যে এখানে আসলে ঝিনাইদহতে ওই যথেষ্টতা নাই সেই ধরনের স্কুলের। জি, আচ্ছা, তো আপনার কাছে আমি আরেকটা প্রশ্নটি যুক্ত করতে চাচ্ছি, সেটা হলো যে ধরুন যে আমরা যারা প্রতিবন্ধী মানুষ এবং আমরা যারা সুস্থ মানুষ আছি, স্বাভাবিক মানুষ আছি, তো সেই সকল মানুষদের ক্ষেত্রে আসলে আমাদের উচিত সমতা ভিত্তি তৈরি করা। যেমন অনেক ক্ষেত্রে কিন্তু তারা পিছিয়ে থাকে, তো সেক্ষেত্রে সমতা তো সাথে আছে, দেন আমরা যারা সুস্থ আছি আমাদেরও উচিত তাদের একটু সহানুভূতি দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যেন তারা আমাদের সাথে চলতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এই সমতা ভিত্তিক সমাধানে করতে গিয়ে আপনি একজন টিচার মানুষ হিসেবে আপনি অনেকগুলা বাচ্চার সাথে যুক্ত আছেন, তো সেই ক্ষেত্রে আসলে এই সমতা ভিত্তিক সমাধানে আসলে কি করণীয় সেই সম্পর্কে যদি আপনি আপনার মতো করে একটু ছোট করে বলতেন। আচ্ছা, শুরুতে একটা বিষয় একটু বলি, সেটা হলো যে আমরা আসলে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী বলবো, সাধারণ অসাধারণ এরকম কিছু না বলে আমরা প্রতিবন্ধী অপ্রতিবন্ধী, এই বাক্যটা ইউজ করলে আমার মনে হয় বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে প্রতিবন্ধীদের আমরা তাদের যে সমতায়নের কথা আমরা বলছি, তারা যে পিছিয়েটা আছে সেই পিছানোর থেকে বর্তমানে যদি যে মূল স্রোতধারায় তাদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে কিন্তু আমাদের কাজ করতে হবে অনেক, কারণ তারা অনেকটাই পিছিয়ে আছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের শিক্ষার ক্ষেত্রে যেমন তারা পিছিয়ে আছে, তাহলে শিক্ষা ব্যবস্থাটা তাদের উপযোগীকরণ, যে কারিকুলামটা এমনভাবে করা যাতে তাদের উপযোগী হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন যে কারিকুলাম আমরা ব্যবহার করছি, আমাদের আমাদের স্কুলগুলোতে যে কারিকুলামটা ব্যবহার হচ্ছে, ওখানে কিন্তু অ্যাডাপ্টেশন দরকার। অ্যাডাপ্টেশন বলতে আমি বলতেছি যে যেমন ধরুন একজন বাকশ্রবণের জন্য পর্যাপ্ত ছবি থাকবে, যে ছবি দেখে সে যেন বুঝতে পারে যে ওই মানে ওই পড়াটায় পাঠ্যক্রমে কি বলতে চাচ্ছে, ছবি দেখে যেন সে বুঝতে পারে। আবার ধরেন একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে বুদ্ধি প্রতিবন্ধীর জন্য আলাদা একটা কারিকুলাম দরকার, যা তার মেধা বিকাশের জন্য সে যেভাবে দিলে সে পারবে সেইভাবে দিয়ে তাকে আনতে হবে। তো সেইখানে আমাদের শিক্ষার ক্ষেত্রে শুরুটা করতে হবে আমাদের কিন্তু 0 লেভেল থেকে শুরু করে, যে 0 লেভেল থেকে তাকে কিভাবে আমরা মেইনস্ট্রিমে নিয়ে যেতে পারবো, সেটা একটা বিষয় আছে। আরেকটা বিষয়, যাদের এজ হয়ে গেছে, শিক্ষার বয়সটা নাই, তো তাদের ক্ষেত্রে আসলে শিক্ষার শুধুমাত্র যে বেসিকটা দিয়ে তাদের যেন আমরা ইনকামের পথে নিয়ে যেতে পারি, বা তারা যেন নিজেই কিছু করে খেতে পারে, এই ধরনের কাজগুলো যদি আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে যদি আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। এবং সর্বোপরি আমি বলবো যে আমাদের যে খুব সুন্দর একটা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2013 যেটা আছে, এটার ভিতরে সব কিছু আছে। আমি বলবো সেই আইনটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রতিবন্ধী মানুষের জন্য এই যে পিছিয়ে থাকা, সমতায়ন, আমরা ক্ষমতায়ন যেটা যাই বলি না কেন, এটা আসলে অনেকাংশেই আমরা কভার করতে পারবো বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক চমৎকার কিছু তথ্য পেলাম, আমরা আবারও আপনাদের কাছে ফিরবো। এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের তৃতীয় একজন অতিথি আছেন, আমাদের একজন দৃষ্টি প্রতিবন্ধী একজন ব্যক্তি, মোহাম্মদ সুমন পারভেজ। আমি আসলে তার কাছে যেতে চাচ্ছি এবং তার কাছে আমি প্রথমে আসলে জানতে চাচ্ছি যে আপনি একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিজের অভিজ্ঞতায় কি বলবেন, যে আসলে সমাজের দৃষ্টিভঙ্গি কতটা বন্ধুসুলভ আপনার চোখে? কারণ আপনি আমরা হয়তো এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলছি প্রতিবন্ধী মানুষদের নিয়ে, আমরা হয়তো বা চেষ্টা করছি তাদের কষ্টটা বা তাদের ফিলিংটা বোঝার জন্য, বাট সেখানে আপনি নিজে এমন একজন মানুষ, তো সেক্ষেত্রে আসলে সমাজের দৃষ্টিভঙ্গি কতটা বন্ধুসুলভ আপনার ক্ষেত্রে, সেই সম্পর্কে যদি একটু বলতেন। একটা সময় তো আসলে প্রতিবন্ধী যে মানুষ, তাদেরকে তাদের কানা, খোড়া, ল্যাংড়া, বোবা এভাবে ডাকা হতো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন এনজিও এবং মানুষ সচেতন হয়েছে, যুগ পাল্টেছে, এ কারণে হয়তো তারা অনেকটাই যে মানসিক বা যে সামাজিক যে অবহেলা, সেটা থেকে তারা অনেকটাই রক্ষা পেয়েছে। কিন্তু
বাস্তবতাটা হলো যে এখনো যে পরিবর্তন হয়ে গেছে মানুষকে, সেটা আমি বলবো না। কারণ আমি তো দেখছি যে এই সমাজে সুস্থ সুন্দর মানুষ যারা, তারা একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষকে দেখলে ঢিল ছুটছে এখনো পর্যন্ত। তো সমাজে তো অবশ্যই পরিবর্তন হয়েছে, তার মাঝেও কিছু কিছু পরিবর্তন হয়নি। এই ব্যাপারগুলো এখনো আমাদেরকে ভাবিয়ে তোলে যে এই পরিবর্তনগুলো দরকার। কারণ আমরা যে শুধু পরিবর্তনের ফেনা তুলবো বা পরিবর্তনের গান গাইবো, এমনটা কিন্তু নয়। যদি আপনি জলহরের দিকে তাকান, ঝিনাইদহের প্রত্যন্ত গ্রাম, সেখানেও কিন্তু এখনো একজন প্রতিবন্ধী মানুষকে বেঁধে রাখা হয়। আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সোরাটে আমি দেখেছি 17 বছরের একজন কিশোরীকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত ঘরে বেঁধে রাখা হয়েছে। তার পারিবারিক সম্মানহানি হবে বলে সেই মানুষটাকে আসলে বের করা হচ্ছে না। তাহলে একজন বাবা মা যদি তার সন্তানকে ঘর থেকে বের না করতে পারে সামাজিক মর্যাদার ভয়ে, একজন পরিবার যদি তার প্রতিবন্ধী শিশুটাকে শিকল দিয়ে বেঁধে রাখে সামাজিক মর্যাদার ভয়ে, তাহলে সমাজ আসলে আমাদের জন্য অনেক করেছে, তারপরেও তো এখনো করা শেষ হয়েছে বলে আমি মনে করছি না। আচ্ছা, তো আসলে এটাই আসলে বাস্তবতা। তবে আমি আর একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনি যেহেতু একজন একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হয়ে কাজ করছেন, আমি এটাও জানি যে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরিরত আছেন। তো সেই ক্ষেত্রে কি আপনার দৃষ্টিকোণ থেকে সমাজটা আপনার জন্য কতটা বন্ধুসুলভ? এটা আমার প্রথম যাত্রা তো বন্ধুসুলভ ছিল না। আমার প্রথম যাত্রাই কানাখোড়া দিয়ে শুরু হয়েছিল। কিন্তু আমার যে যাত্রা, যারা আমার সহযোদ্ধা হয়েছে, আজকে যেখানে বসে আছি তাদের অবদান আছে। আমার পাশে যিনি রয়েছেন আজকের অতিথি, তার অবদান তো আছে। তিনি আমাকে মাতৃস্নেহের পরেই তিনি স্নেহ দিয়ে আমাকে এই যে এই সমাজে যুদ্ধ করে চলতে হবে, স্ট্রাগল করে চলতে হবে, এই সুরাইয়া পারভীন শিল্পী উনি কিন্তু বোঝাতেন। আমি একটা সময় কোনো টকশোতে বা কোনো সভা সেমিনারে কিন্তু নিজেকে হাইড করে রাখতাম, কিন্তু ওনারা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন। আমি আগেই বলেছি যে এই সমাজে যত সমাজ পরিবর্তন হয়েছে তার মধ্যে এনজিও কর্মী এবং এনজিওদের অবদানটা অনেক বেশি। আমি সভা সেমিনারে কথা বলতে চাইতাম না, আমার সভা সেমিনারে কিন্তু কথা বলার যে জায়গা, আমার অধিকার নিতে হলে যে আমাকে স্ট্রাগল করতে হবে, এটা কিন্তু তারা বোঝাতে সক্ষম হয়েছে। তিনি এবং আমি একই সাথে দীর্ঘ 25 বছর ধরে তিনি সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আমি তার সাথে দীর্ঘদিন ধরে চাকরিতে কাজ করেছি। তার সাথে আমার চাকরি করতে গিয়ে কখনোই মনে হয়নি যে আমি একজন প্রতিবন্ধী মানুষ বা আমার প্রতিবন্ধকতার জন্য আমাকে কেউ করুণা করে চাকরি দিয়েছে, এটা আমার মনে হয়নি। এই 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 জায়গাতে এখন যেখানে চাকরি করছি, এই যে আমার যে বিগত প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, বর্তমানে আপনি জানেন যে দেশ পরিবর্তনের ফলে যে প্রতিবন্ধী মানুষটা এক সময় 100 টাকা ইনকাম করতো, ইউনিসেফের বা আপনার বিবিসি বাংলার একটা প্রতিবেদন বলছে যে এখন তার ইনকাম মাত্র 35 টাকা। তো যেখানে 1 কেজি চাউলের দামে এখন 55-80 টাকা, সেখানে 35 টাকা একজন মানুষের জীবনমান নির্ধারণ করা তো খুবই দুর্ভাগ্যের। এই জন্য আমার ক্ষেত্রে হয়তো হয়েছে, আমি হয়তো চাকরি করতে পারছি, কিন্তু আমার সহকর্মীরা তো এখনো মানে বসে আছে। আমার সহকর্মীরা তো শিক্ষা সার্টিফিকেটের বোঝাটা হাতে নিয়ে ঘুরছেন, তার জন্য তো এই সমাজ হয়নি। বা সুমন হয়তো একটা ঝিনাইদহে বিভিন্ন এনজিও সহযোগিতায় এত দূর এসছে বা তার কর্মদক্ষতা দিয়ে এত দূর এসছে, প্রতিবন্ধকতাকে জয় করে আসছে, কিন্তু হাজারো সুমন তো এখনো নেপথ্যে পেছনে। তাদের আনার জন্য কিন্তু এখনো আমাদের কাজ করার জায়গাটা শেষ হয়ে যায়নি। জি, খুব চমৎকার বললেন। আসলে সত্যি আমরা চাই যে আমাদের সমাজটা পরিবর্তন হোক এবং আমাদের সমাজটা আরো সামনের দিকে এগিয়ে যাক। আশা করি আমরা ডে বাই ডে আরো বেশি সচেতন হব এবং আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা আসলে ভাববো যে প্রত্যেকটা মানুষ আমাদের অংশ এবং সেভাবে করে আমরা কাজ করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমি আবারও একটু ফিরতে চাচ্ছি আমাদের অতিথি মোহাম্মদ শরীফউদ্দিন স্যারের কাছে। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আসলে ওনার কথা তো শুনলেন যে কতটা প্রতিবন্ধকতা, কতটা কিছু পার করে সেটা তো আপনার ক্ষেত্রে আসলে আমরা পরিবর্তন হচ্ছি, চেঞ্জ হচ্ছে, যেমন আপনি বললেন যে বেশ কয়েকটা সমস্যার মধ্যে পড়ছেন, সেগুলো আস্তে আস্তে ডে বাই ডে সলিউশন আসছে, এমনটা ঘটছে। তো সেক্ষেত্রে আসলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পর্যায়ে কিভাবে সহযোগিতার বন্ধন তৈরি করা যায়, মানে সবগুলো একসাথে কিভাবে একটা সহযোগিতার বন্ধন তৈরি করার মাধ্যমে সামনের দিকে এগোনো যায়, সে সম্পর্কে যদি একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিচ্ছি। তার আগে আপনাদের একটু মেসেজ দিই যে সারা বাংলাদেশে বর্তমানে সরকারের পক্ষ থেকে
34,50,000 প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। প্রত্যেক মাসে 900 টাকা করে 3 মাস পর পর 2700 টাকা পাচ্ছেন। এই 34,50,000 প্রতিবন্ধী, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, তা এই যে ভাতা পাচ্ছেন সরকারিভাবে, সরকারি এবং বেসরকারি এনজিওগুলোর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সবসময় সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সুমন পারভেজ ভাইয়ের কথাই আসি, ওনার শুরুর দিকে প্রতিবন্ধী ব্যক্তি যখনই তার জীবন মান উন্নয়নের জন্য পড়াশোনার প্রাইমারি এডুকেশন শুরু করে, প্রাইমারি এডুকেশনে প্রথম ধাক্কাটা খায়। কী জন্য ধাক্কাটা খায়? সে যখন স্কুলে যাচ্ছে, সে যখন নিরক্ষর থেকে অক্ষর শিখতেছে, পড়াশুনো শিখতেছে, তখনই তার পাশের বন্ধুরা বলে, এই কানা এদিকে আয়, এই আমায় খোড়া, এই লুলা, ঠিক আছে? তাকে কিন্তু একটা টিচিং করতেছে, অ্যাডাম টিচিং। ছেলে হইলে অ্যাডাম টিচিং, মেয়ে হইলে ইভ টিচিং। হ্যাঁ, এই যে টিচিং করতেছে, সে কিন্তু মেন্টালি হীনমন্যতায় চলে যাচ্ছে। চলে যেয়ে বাসায় এসে বাবা মাকে বলতেছে না আমি স্কুলে যাব না। এই আমাদের সমাজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের জেনারেল এডুকেশনের সাথে প্রতিবন্ধীদের এডুকেশনের এখনো পরিবেশ তৈরি হয়নি, এবং আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে পারছি না। আপনি খেয়াল করছেন বর্তমানে নিজের কিছুদিন আগেই একটা মেয়ে নিজের বাবা মায়ের নামে মামলা করছে, ঠিক আছে? তা মামলা করছে কি, যে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না, ঠিক আছে? মানে তার ইচ্ছা মতো সবকিছু করতে দেওয়া হয় না। এখন সন্তান যদি অন্যায় করে, বাবা মা তো তার সঠিক পথটা দেখাবে, সেটাকে সে তার স্বাধীনতা হরণ মনে করতেছে। মানে নৈতিকতার লেভেলটা কত নিচে নেমে গেছে। আমরা মানে বাচ্চাদেরকে শুরু থেকেই নৈতিকতা শেখাতে পারছি না। এই নৈতিকতা শেখাতে পারছি না বলেই তার আমার প্রাইমারিতে আমরা হচ্ছে যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে পরিবেশ তৈরি করতে পারতেছি না। মাধ্যমিক লেভেলেও সেম, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে একটু পরিবর্তন হয়েছে। যেমন আমার বাস্তব অভিজ্ঞতা বলি, আমাদের সাথে বাদল নামে একটা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী পড়তেন। সে হচ্ছে যে বেল সিস্টেমে হাতের এই যে অক্ষরের মাধ্যমে পড়াশোনা করতেন, হাতে ইয়ে ছেদ করার, আর মুখস্থ করতেন অন্য কারোর কাছ থেকে, ভয়েস রেকর্ডিং করে মুখস্থ করতেন, আর পরীক্ষা দেওয়ার সময় একজন রাইটার নিতেন। আল্লাহর অশেষ রহমতে সে ভালোভাবে ভালো রেজাল্ট করছে, আমাদের সমাজসেবা অফিসার হয়েছে। প্রথমে সহকারী সমাজসেবা অফিসার ছিল, এই বছরেই তার প্রমোশন হয়েছে সমাজসেবা অফিসার হিসেবে। তা আমাদের সাথে ইউনিভার্সিটিতে অনেক প্রতিবন্ধী দেখেছি। ইউনিভার্সিটি অবশ্যই মানে আমরা প্রতিবন্ধী না বলে সুবর্ণ নাগরিক বলি আমাদের সমাজসেবার ভাষায়, সরকারি ভাষায়। ইউনিভার্সিটিগুলো সুবর্ণ নাগরিকদের জন্য মানে বন্ধু সুলভ, কিন্তু আমরা প্রাইমারি এবং মাধ্যমিক লেভেল থেকে তো ঝরে পড়ে যাচ্ছে। প্রাইমারি লেভেল থেকে প্রায় 95% সুবর্ণ নাগরিকরাই ঝরে পড়ে যাচ্ছে তাদের বিভিন্ন টিচিং এর কারণে। হ্যাঁ, ইভ টিচিং, অ্যাডাম টিচিং কারণে, মানে তাদেরকে হিউমিলেট করা হচ্ছে, মানে ছোট করা হচ্ছে, এবং তারা হীনমন্যতায় বাড়িতে যে মানসিকভাবে নিজেকে ছোট মনে করতেছে, আমরা যেটাকে বলি ইনফেরিয়রিটি কমপ্লেক্স, নিজেকে ছোট ভাবা, যে না আমি, ওর বন্ধুরা তো ভালো, ওরা তো আড্ডা দিতে যাচ্ছে, ওরা তো খেলতে যাচ্ছে, আমি তো চোখে দেখি না, আমি তো খেলতে পারবো না, আমি যাব না। নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিয়ে তারা সোসাইটি থেকে অ্যালাইনেটেড হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে কার্ল মার্কসের আমরা থিওরি পড়ছি, অ্যালাইনেশন থিওরি, যে নিজেকে বিচ্ছিন্ন করে নিজেকে গুটিয়ে নেয়, নিলে তখন সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়। এই আমাদের প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে হীনমন্যতায় চলে যাচ্ছে। আমাদের প্রথম দরকার প্রাইমারি এডুকেশনটাকে ডেভেলপ করা, এবং মৃদু এবং মাঝারি প্রতিবন্ধীদেরকে জেনারেল এডুকেশনের সাথে, সাধারণ এডুকেশনের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সে বিষয়ে যাতে ইয়ে করতে পারে, সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত। আর তীব্র প্রতিবন্ধী যারা, তাদের জন্য অবশ্যই স্পেশাল, আমার সহকর্মী বলেছেন যে স্পেশাল কারিকুলাম তৈরি করা উচিত, স্পেশাল বিদ্যালয় বা বিশেষ বিদ্যালয় তৈরি করা উচিত। যেমন টোটালি 2 চোখেই অন্ধ, তাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় করা উচিত, ঠিক আছে? যেমন বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় আছে। এমন আলাদা আলাদা যারা অটিজম বাচ্চা, যারা হচ্ছে একেবারেই ব্রেন ডেভেলপমেন্ট হয় কম, তারপরে ডাউন সিনড্রোম যাদের আছে, এদের জন্য আলাদা আলাদা স্কুলিং সিস্টেম করা উচিত। আর মাঝারি আর মৃদুদের জন্য অবশ্যই জেনারেল এডুকেশনে সুষ্ঠু পরিবেশ তৈরি করা উচিত, এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানসিক বিকাশটা এমনভাবে করা উচিত যে প্রতিবন্ধীরাও মানুষ, তারাও সমাজের অংশ, তারা আমার বন্ধু, তারা আমার ভাই, তারা আমার বোন, তাদেরকে আমরা সহযোগিতা করি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ।
খুবই চমৎকার বললেন। আসলে কিন্তু আমাদের বেশ কিছু পরিবর্তন আনতে হবে যদি আমরা রাষ্ট্র এবং সাধারণ মানুষ সমাজ সকলে মিলে যদি কাজ করি। আচ্ছা, আমি এবার আবারও একটু আমাদের দ্বিতীয় অতিথির কাছে যেতে চাচ্ছি, সুরাইয়া পারভিন শিল্পী আপার কাছে। আবার আপনার কাছে আসলে একই প্রশ্ন থাকবে আপনার কাছে, তবে আপনার কাছে একটু ভিন্নভাবে আমি রাখতে চাচ্ছি। সেটা হলো যে আপনি যেহেতু একটা স্কুলে শিক্ষকতা করেন, সেখানে আপনার বিভিন্ন পরিবার থেকে কিন্তু ওই ছেলে মেয়েগুলো আসে, তো সেই ক্ষেত্রে আসলে তারা কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে থাকে এবং কিভাবে আপনাদেরকে সাপোর্ট করলে তাহলে দেখা যাচ্ছে আপনারা তাদেরকে আরো ভালোভাবে তাদের সহায়তা করতে পারবেন শিক্ষার ক্ষেত্রে বা তাদের সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে, সে সম্পর্কে যদি একটু বলতেন আপা। অভিভাবকদের কিভাবে সহায়তা করলে তারা এভাবে নাকি শিশুদের কথা বলছেন? জি, আসলে পরিবার কিভাবে আপনাদেরকে কিভাবে সহায়তা করতে পারে বা তার সন্তানকে বেড়ে ওঠার ক্ষেত্রে। আসলে ধন্যবাদ আপনাকে। আমাদের যে স্কুলটা এটা আবাসিক সমাজসেবার, এটা আবাসিক স্কুল, তো এখানে ওরা পরিবার থেকে এসে এখানেই থাকে। আর পরিবার যেটা করে যে ওদের পরিবারের সদস্যদের সাথে আমাদের ত্রৈমাসিক আমরা অভিভাবক সভা করে থাকি, তাদের এডুকেশন নিয়ে, তাদের সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে মিটিং করা হয়ে থাকে যে তাদের উন্নয়ন কি হচ্ছে এই 3 মাসে, তাদের অগ্রগতিটা, এবং যদি কোনো সমস্যা হয় সেটাও তাদের সাথে শেয়ার করা হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে অভিভাবকদের কাছ থেকে আমরা সবসময় যেটা চাই যে তাদের শিশুদের, আমরা তো আমাদের ওখানে টোটালি কিন্তু ইশারা ভাষা এবং অডিটরি ওরাল দুইটা ব্যবহার করে আমরা ওদেরকে শিক্ষা দিয়ে থাকি। তো অভিভাবকদের যখন ছুটিতে যায় তখন অভিভাবকদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি যে যে পড়াটা আমরা ওদেরকে পড়িয়েছি ওইটাই যেন উনি জাস্ট ওটা যেন কন্টিনিউ করে। তাছাড়া ওনাকে বুঝিয়ে দেওয়া হয় যদি বাচ্চার কোনো সমস্যা থাকে, যে বাচ্চাটা দেখা যায় ওই পরিবেশে ওদের সাথে খাপ খাওয়াতে পারে না অনেকে এসেই, যারা নতুন আসছে, বা ওইখানে থাকতেও চায় না অনেকেই, যে পরিবার থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটা বিষয়, আবাসিক স্কুলের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় শিশু এবং অভিভাবকদের মাঝে যে গ্যাপটা তৈরি হয় যোগাযোগ, কমিউনিকেশনের, বিশেষ করে বাক্যশ্রবণদের ক্ষেত্রে, কারণ ওরা এখানে টোটালি ওরা কমিউনিকেশন করে সাইনে, কিন্তু ওরা যখন বাড়িতে ফিরে যায় তখন কিন্তু সাইনটা পরিবার জানে না। তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতে যে যোগাযোগটা অনেকটাই আর কি আমি বলবো যে ওরা যোগাযোগটা বন্ধই মতোই হয়ে যায়, কারণ মা যখন ইশারা ভাষা জানে না তখন কিন্তু শিশুটা তার সাথে আর যোগাযোগ করতে পারছে না বাড়িতে যে। তো সেই ক্ষেত্রে আমরা অভিভাবকদেরকে বলে থাকি যে কমন কিছু সাইন, ফ্যামিলি যে সাইনগুলো সেইগুলো যেন আমাদের কাছ থেকে নিয়ে নেয়, যাতে করে বাড়িতে যেও এটা কন্টিনিউ করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার। আসলে পরিবারেরও উচিত যে আপনার সন্তানকে যেন ভবিষ্যৎ বেড়ে উঠতে পারে, হতে পারে সৃষ্টিকর্তা তাকে এমন বানিয়েছে, কিন্তু সে যেন তার জীবনটা যেন আরো মসৃণ হয়, যেন ভালো হয়, সেক্ষেত্রে যেন তারা এগোতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি এবার চলে যেতে চাচ্ছি, আমাদের আরেকজন অতিথি ছিলেন আমাদের মোহাম্মদ সুমন পারভেজ। আসলে আপনার কাছে আমি সর্বশেষ একটু কথা বলতে চাইছি যে আসলে আপনি নিজে একটা সংগঠনের সাথে কাজ করছেন, আপনার ওইখানেও বেশ কিছু সহকর্মী এবং সহযোদ্ধা রয়েছে, তো তাদের ক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনার জীবনটা তো কিন্তু এখন একটা পর্যায়ে আছে, আপনি আছেন, একটা চাকরি করছেন, দেন একটা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আছেন, তো আপনার কাছে আসলে জানতে চাওয়া যে আপনার সহকর্মীদের জীবনটাকে আসলে আর একটু মসৃণ এবং আর একটু ভালোভাবে করার জন্য আসলে মানে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের আসলে কিভাবে একটা সমন্বয় করা যায় সেই সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যে আপনার যেটা ইচ্ছা আছে। রাষ্ট্র তো আসলে রাষ্ট্রের একার পক্ষে তো আসলে কিছু করা সম্ভব না, সেই জায়গা থেকে সমাজ, পরিবার বড় ভূমিকা রাখতে পারে। পরিবারের আসলে যেটা হয় যে পরিবার কিন্তু, আমার অতিথি খুবই চমৎকার করে বলেছেন একটু আগে, যে পরিবার আসলে এই প্রতিবন্ধী সন্তানের পেছনে ইনভেস্ট করতে চায় না। তো পৃথিবীতে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব না। আপনাকে হয়তো সময় ইনভেস্ট করতে হবে, কিংবা আপনাকে টাকা, কিংবা আপনাকে লোকবল, যে কোনো একটা ইনভেস্টমেন্ট না থাকলে কিন্তু আপনি এত দূরে আসতে পারবেন না। তো এই জন্য পরিবার আগে সচেতন হতে হবে। আর আমাদের যে সামাজিক পারস্পরিক যে বন্ধনের জায়গাটা, সেই জায়গাটাকে আরও দৃঢ়তার সাথে আরও কিভাবে শক্ত করা যায় সেটা দেখতে হবে। এরপরে আসি আপনার বিভিন্ন ট্রেনিং ট্রেডের কথা। কারিগরি লাইনে প্রতিবন্ধী মানুষকে বেশি সম্পৃক্ত করতে হবে। দেখেন, ঝিনাইদহে কিন্তু যুব উন্নয়ন, টিটিসি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বহু মহিলা অধিদপ্তর তারা কিন্তু ট্রেনিং দিচ্ছে, কিন্তু কেউ কি আমাকে বলতে পারবেন যে গেল 3 বছরে বা 3 মাসের ট্রেডে কতজন প্রতিবন্ধী মানুষকে তারা অন্তর্ভুক্তি করতে পেরেছেন? তারা কেন পারেননি? এই ব্যর্থতাটা আসলে সরকারের। কেন পারেননি? তার বড় সমস্যাটা হলো যে তারা প্রচারের যে জায়গা, সেই জায়গাগুলোতে তারা প্রচার করছে এবং সাধারণ মানুষ সেই সুযোগটা কিন্তু লুফে নিচ্ছে। আমি এমন জায়গা দেখেছি, একই মানুষ
মহিলা অধিদপ্তর, যুব উন্নয়ন, টিটিসি, প্রতিবন্ধী সমাজসেবা সব জায়গাতেই ট্রেনিং করছে। কিন্তু প্রতিবন্ধী একজন অনার্স পাস মেয়ে বা ইন্টার পাস মেয়ে তারা কিন্তু ট্রেনিং করতে পারছেন না। দেখেন আপনি হার পাওয়ার প্রজেক্টের কথাই বলেন, অসংখ্য প্রতিবন্ধী নারী কিন্তু ছিল, কিন্তু তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়নি। কেন হয়নি? এই ট্রেনিংয়ের ব্যবস্থার একটা বড় চ্যালেঞ্জ ছিল অবকাঠামো যে উন্নয়ন। অবকাঠামো উন্নয়নের যে জায়গা, একজন হুইল চেয়ার পারসন এডুকেটেড মেয়ে তাকে তো আসলে 10 তলায় উঠিয়ে আপনি ট্রেনিং করাতে পারবেন না। তার জন্য আপনার নিচেই ট্রেনিং ব্যবস্থা করতে হবে। এখন সাধারণ যে শিক্ষার্থী ভাই, সে তো লিফটে উঠতেছে, তার তো ট্রেনিং করতে কোনো সমস্যা নাই, সে সিঁড়ি বেয়ে উঠতেছে। কিন্তু যে মানুষটা দৃষ্টি প্রতিবন্ধী, আপনি তার জন্য ব্রেইল কিবোর্ডের ব্যবস্থা করতে পারেন নাই, আপনি জজের ব্যবস্থা করতে পারেন নাই, আপনি তার জন্য অন্য অন্য অ্যাক্সেস দিতে পারেন না, তাহলে তো তাকে ট্রেনিং করানো সম্ভব হচ্ছে না। এই জন্য আমাদের যে রাষ্ট্রীয় যে ইমারত বিধিমালা বলেন, আপনি রাষ্ট্রীয় 13 আইন দেখিয়েছেন, সে আইনের কথা বলেন, যাই বলেন না কেন, সবচেয়ে বড় কথা হলো প্রযুক্তিগত। আপনি একসময় সিটিসেল 1 দিয়ে আপনি মানুষ কথা বলতো, কিন্তু এখন ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপে কথা বলে। যুগের কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, এই যুগের সাথে সম্প্রীতি রেখে সেটাকে পরিবর্তন করা হয়েছে। আমি বারবার জেলা প্রশাসকের কার্যালয় মিটিংগুলোতে বলি যে আমার জেলায় কি আছে, আমার জেলায় কি নেই, সেটার অধিকার তো আমার জানার আছে। আমি কেন অধিকার সম্পর্কে বেছে নেব? আপনি 3000 টাকার একটা অটো টিটিএস জেলা প্রশাসকের কার্যালয়ের যে ওয়েবসাইট আছে তার সাথে আপনি সম্পৃক্ত করেন, তাহলে তো আমার গুগল টকবাক দিয়ে আমি জানতে পারবো আমার ঝিনাইদহ জেলায় কি আছে, আমার কি প্রয়োজন, আমি কোথায় একটা ফর্ম আবেদন করতে পারবো, ইউনো অফিসে সেলাই মেশিনের জন্য আমি কার কাছে বলবো। এই সমস্যাটা কিন্তু চাইলে কিন্তু খুব ক্ষুদ্র পরিসরে সমাধান করা যায়। কিন্তু আসলে হচ্ছে কি যে প্রতিবন্ধী দিবসগুলোতে আমরা আমাদের কথা বলছি, তারা তাদের কথা বলছেন, একটা ব্যানার হচ্ছে, র্যালি হচ্ছে, জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হচ্ছে, কিছু মিষ্টি আর নাস্তা নিয়ে মিটিংটা শেষ করছি। কাজের কাজ কিন্তু ভাই কিছুই না। এই জন্য সরকারও উদ্যোগ নিচ্ছে, সমাজসেবা কর্মকর্তা তিনি একা একা কি করবেন? তাকে রাজনৈতিক লোক মধুর চাকের মতো তাকে ঘিরে রাখছেন, সে 112টা কমিটিতে তাকে রাখা হচ্ছে, সে আসলে একা একা আসলে কি করবেন? তার রাজনৈতিক চাপ আছে। আমার আজকে যিনি বসে আছেন আমার পাশে, শৈলকুপার একজন সমাজ সভাপতি, আমি তাকে নিজে তার কার্যালয়ে দেখেছি ভাই, একটা প্রতিবন্ধী বাচ্চার কার্ডের সুপারিশ আনতে 23 জন নেতার ফোন আসে তার কাছে। ওই মানুষটা একা কি করবে বলেন তো? গার আগে আর মার আগে নাকি কেউ বড় হওয়া যায় না, গ্রাম্য একটা প্রবাদ আছে। তো তার তো ওখানে গাও না মাও না, তাইলে যারা ওখানে গা, যাদের মা, তারাই তো ওখানে বড়। তাহলে শৈলকুপার মতো জায়গায় আমার স্যার ওখানে কি করতে পারে? এই জন্য আমাদের নীতি এবং মানসিকতার পরিবর্তন দরকার। রাষ্ট্রীয়, আপনি শিক্ষার কথা বলছিলেন, দেখেন আমি শেষ করব, আমি সময়টা বেশি নিয়ে ফেলছি। শিক্ষার কথা বলছিলেন, এই আপনার তো একটা ব্যাংকের কার্ড আছে, কিন্তু আমি তো মৃদু দৃষ্টি প্রতিবন্ধী, আমার কেন ব্যাংকের কার্ড নাই? আমি তো এই দেশের ব্যাংকের কার্ড পাওয়ার নাগরিক, তাই না? আমার তো এটিএম বুথের কার্ড আমার থাকার প্রয়োজন ছিল আমার, কিন্তু আমাকে বাংলাদেশ ব্যাংকের এমন কোনো নির্দেশনা কোনো ব্যাংক কর্মকর্তা দেখাতে পারবেন যে যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাংকের এটিএম কার্ড দেওয়া যাবে না? হ্যাঁ, সেখানে লেখা আছে যে যদি তার প্রয়োজন হয় ব্রেইল পদ্ধতিতে, কার্ডের উপরে ব্রেইল পদ্ধতিতে লিখে দিবেন তার পাসওয়ার্ড, কিন্তু প্রতিবন্ধকতার জন্য আপনার ব্যাংকের কার্ড দিচ্ছেন না। এইটা কি ভাই? তাহলে যুগের পরিবর্তন কই করলেন আপনি? মানে এই যে এই সমস্ত আয়নাবাজি কথা, যুগের পরিবর্তন, এগুলো আসলে কোনো পরিবর্তনই না। পরিবর্তন প্রকৃত মানসিক পরিবর্তন করেন, পরিবর্তন হয়নি আমি তা বলবো না, বহু মানুষ পরিবর্তিত হচ্ছেন, কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় অবকাঠামো, সমাজ ব্যবস্থা, এই যে 2 দিন আগে আপনি দেখেন চুয়াডাঙ্গার একটা মেয়ে ঢাকার ম্যান হলে পড়ে গেলেন। এই কেসি কলেজের সামনের সড়কগুলাতে চাইলেই কি উঁচু নিচু ঢালু সিঁড়িগুলো যখন ইমারতমালা করা হয়েছে, এই সময় যারা দায়িত্ব ছিলেন, পৌর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক বা ইউনো মহোদয়, তারা কি চোখ বুঝেছিলেন নাকি কালো গ্লাস পরেছিলেন? তারা তো চাইলেই দেখতে পারতেন যে এই সড়কে উঁচু নিচু সিঁড়ি, প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা নাই। কেসি কলেজের মতো একটা জায়গা, যেখানে আপনি বলছেন যে মহাবিদ্যালয়, সেই বিদ্যালয়ে প্রতিবন্ধীদের একটা স্পেস দেখান আপনি, যেখানে প্রতিবন্ধীদের জন্য কোথায় ব্যবস্থা আছে? আপনি কোন আইনে প্রতিবন্ধীদেরকে এত ভালো সুরক্ষা দিচ্ছেন আপনি? সেই আইনটা কোথায়? আইন কি আপনার ফাইলবদ্ধ করার জন্য সরকার আইন করেছে নাকি? আইন করেছে এদেশের মানুষের অধিকারের জন্য, আইন করেছে এদেশের মানুষকে শিক্ষিত করার জন্য। সেই আইনটা কাজে লাগাইতে হবে। 1 2 মিলিয়ে সরকারেরও একা পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে একা সম্ভব না, এনজিও কর্মী সম্ভব না, পরিবার, রাষ্ট্র, সমাজ সবাইকেই সচেতন হতে হবে। তাহলে আমার মনে হয় যে আগামী সোনার বাংলা নিশ্চয়ই হবে। যে সোনার বাংলার আমরা স্বপ্ন দেখি, ভেদাভেদ মুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ নিশ্চয়ই হবে।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু বলেছেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন একজন মানুষের কথা। তিনি তার মনের ব্যক্ত কিন্তু প্রকাশ করেছেন আসলে কিভাবে করলে আসলে বেটার হবে, যে আসলে যার যে সমস্যা তার সমস্যা কিন্তু সেই ভালো বলতে পারবে তার সমস্যা সমাধানটা কিভাবে হবে। আশা করি আমাদের সকলেরই নৈতিকতার পরিবর্তন হবে এবং আমরা অবশ্যই অনেক ভালো কিছু করব, এটাই আর কি আমাদের আশাবাদ। আমি এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি শুরুতে আবারও একটু ফিরতে চাচ্ছি এবং সংক্ষেপে একেবারেই বিদায়ী বক্তব্য দেওয়ার জন্য আমি ছোট করে একটু আপনাদেরকে অনুরোধ করব যে আমি শুরুতে আসলে আমাদের জনাব মোহাম্মদ শরীফুদ্দিন স্যারের কাছে জানতে চাই একেবারেই সংক্ষেপে আপনি আমার বিদায়ী ভাষা আর কি যেটা বলা চলে সংক্ষেপে। আসলে শেষে শুধু এতটুকুই বলতে চাই যে আমরা সমতার ভিত্তিতে প্রতিবন্ধী না আমরা সুবর্ণ নাগরিক বলি, সুবর্ণ নাগরিক যেন সাধারণ একজন মানুষের মতো সকল সুযোগ সুবিধা পাই সেই প্রত্যাশা করি। আগামীর বাংলাদেশ এমন দেখতে চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা সুবর্ণ নাগরিক তার শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করতে পারবে। আমার সুমন পারভেজ ভাই বলেছেন যে কেসি কলেজের সামনেও যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু ফুটপাতেও মানে সুবর্ণ নাগরিকদের ক্ষেত্রে চলাচলের সুব্যবস্থা নাই। কিছু এখন দেখবেন যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কিন্তু ওঠার জন্য প্রতিবন্ধীদের একটা র্যাম্প করে দিয়েছে, কিন্তু প্রাইমারি স্কুলগুলো বাদে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে হাই স্কুল এবং কলেজগুলোতে কিন্তু এই সিস্টেম নাই। তো আমার এখন সারা বাংলাদেশেই যেন সব জায়গায় শুধু র্যাম্প সিস্টেম না, সব জায়গায় প্রত্যেকটা মানুষের ভিতরে আমাদের সুবর্ণ নাগরিকদের জন্য সহানুভূতিশীল এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ গড়ে উঠুক এই প্রত্যাশাই এবং আগামী দিনের সমতার গড়ে উঠুক এই সমতার প্রত্যাশাই আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন হচ্ছে এবং আমরা কিন্তু আমাদের যে আপনি বললেন যে আমাদের যে সুবর্ণ নাগরিক তাদের সম্পর্কে কিন্তু আমরা একটু চিন্তা করছি। সেই বিষয়টা হলো যে আমরা মোটামুটি চিন্তা করছি, কারণ যে আমরা এখন আগে যেমন আমাদের বিদ্যালয়গুলোতে ছিল না, কিন্তু আমরা এখন হলো আমাদের যে বিদ্যালয়ের প্রতি নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে সেখানে কিন্তু আমরা র্যাম্পিং এর ব্যবস্থা করেছি। তো আশা করি আরো ডে বাই ডে আমাদের পরিবর্তন হবে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয় যে আমরা জনগণ যদি না সচেতন হই কোনোদিনও সবকিছু পরিবর্তন হবে না। আচ্ছা, আমি আবারও যেতে চাচ্ছি আমাদের সুরাইয়া পারভীন আপনার কাছে আবার একেবারে সংক্ষেপে আমাদের সর্বশেষ এটি বক্তব্য দিয়ে দিতেন একটু সংক্ষেপে। বিষয়টা হলো যে প্রতিবন্ধিতা, প্রতিবন্ধকতা, তিনটা বিষয়। এই যে তিনটা বিষয় যখন আমাদের জীবনে আর থাকবে না, তখনই আসলে একটা সুন্দর দেশ আমাদের সামনে আমরা পাবো বলে মনে করি। আর এই তিনটা বিষয় যদি আমরা আমাদের সমাজ থেকে উঠাই দিতে পারি, তাহলে উঠানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং তাদের জন্য অভিযোজন বা অভিযোজিত পাঠ্যক্রম। যদি এই দুটার আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন যে এই যে সুবর্ণ নাগরিকরাও এরাও কিন্তু বাংলাদেশ বিনির্মাণে এদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনার। শ্রোতা বন্ধুরা, অতিথিদের আলোচনায় যেমন উঠে এলো প্রতিবন্ধীজনদের ক্ষমতায়ন, সমান সুযোগ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানের সৃষ্টি এবং সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত পর্যায়ে আমাদের প্রত্যেকেরই তাদের প্রতি সহানুভূতি নয় বরং সম্মান এবং সমান আচরণ দেখাতে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং এবার আমাদের একেবারেই বিদায় নেওয়ার পালা। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন যে তিনজন অতিথি, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের প্রিয় শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে অনুষ্ঠানটি প্রচারিত হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর আর্থিক সহযোগিতা এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টি কর্তৃক বাস্তবায়িত গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা শীর্ষক প্রকল্পের সৌজন্যে। এবং সেই সাথে আমি মোহাম্মদ মিরাজ হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও ঝিনুকের সাথেই থাকবেন। শুভ বিদায়, আল্লাহ হাফেজ।